নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটা চলে গেছে বাংলাদেশের নাগালের বাইরে। ব্যাটসম্যানদের ব্যর্থতা তো বটেই, হ্যামিল্টনে টাইগারদের বোলিং লাইনও এখনো পর্যন্ত খুঁজে পায়নি কোনো কুল কিনারা। সেই সুযোগে রানের পাহাড়ে চড়েছে কিউইরা, গড়েছে একের পর এক রেকর্ড। এই ম্যাচটাই কি দেখিয়ে দিচ্ছে টেস্ট ক্রিকেটে বড় দলগুলোর সাথে বাংলাদেশের ব্যবধান। স্বাগত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন খেলা নিয়ে খেলায়, আপনাদের সাথে আছি আমি খালিদ জামিল। আজকের আলোচনার বিষয় হ্যামিল্টন টেস্টের ভবিষ্যৎ। আমাদের সাথে স্টুডিওতে আছেন দুজন সাবেক ক্রিকেটার, ওমর খালিদ রুমি এবং সানোয়ার হোসেন। স্বাগত আপনাদের দুজনকেই আমাদের আজকের খেলা নিয়ে খেলায়। সানোয়ার ভাই, আপনার কাছে ফার্স্টে আসি যে একেবারে মোটা দাগে কি মনে হচ্ছে যে নিউজিল্যান্ডের চেয়ে আসলে স্কিলের দিক থেকে টেস্টে কতটা পিছিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশ? দেখেন, ওভারঅল নট অনলি নিউজিল্যান্ড, আমরা যদি ওভারঅল বাংলাদেশের ক্রিকেট প্রেক্ষাপট চিন্তা করি, আমরা কিন্তু যেই জায়গাটা সবচেয়ে বেশি ইমপ্রুভ করছি আমাদের ওয়ান ডে ফরম্যাট। বাকি দুইটা ফরম্যাটই বলেন, টেস্ট বলেন বা টি-20 বলেন, দুইটা ফরম্যাটই কিন্তু আমরা ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটে আমরা এখনও অনেক পিছিয়ে আছি। আর এই সিরিজটা আমরা জানি ওয়ার্ল্ড ক্রিকেটের নিউজিল্যান্ড সিরিজটা সবসময় টাফ একটা সিরিজ। এর আগে আমাদের প্রিপারেশন, আমাদের যেই ওয়েতে আমরা গিয়েছি টি-20, জাস্ট টি-20 বিপিএল শেষ করে ওখানে গিয়েছি, সব কিছু প্রিপারেশন বলেন বা কন্ডিশনের সাথে অ্যাডজাস্টমেন্ট বলেন, কোনোটা আমরা খুব ভালোভাবে করতে পারিনি। যেটা আমরা ওয়ান ডে ক্রিকেট, যেটা আমাদের আইডিয়াল জায়গা, ওই জায়গাতে কিন্তু আমরা কম্পিটিশন করতে পারিনি। আমরা হয়তো খুব একটা বেশি এক্সপেক্ট করি নাই যে নিউজিল্যান্ড আমরা সব ম্যাচ জিতে যাব বা একেবারে অনেক ম্যাচ জিতবো, এরকম চিন্তা করি না। হয়তো আমরা আশা করেছিলাম আরও ভালো কম্পিটিশন, বিশেষ করে ওয়ান ডে ক্রিকেটে, ওইখানেই আমরা পারিনি। আমরা তো কিন্তু টপারের একবারে বাজেভাবে ফেল করেছে, কিছু কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছিল, কিন্তু ওভারঅল মিলে টিম পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। সেই মুহূর্তে টেস্টে কিন্তু একই অবস্থা দেখেছি আমরা। কিন্তু ফার্স্ট ইনিংসে তামিমের একটা এক্সট্রাঅর্ডিনারি 100 দেখেছি ফার্স্ট ইনিংসে। আমাদের বোলাররাও দেখেন ওই কন্ডিশনে কেউ বোলিং করতে হয়, আবার একেবারে বোলিং ইউনিটটা যদি চিন্তা করে দেখেন সবাই আনএক্সপিরিয়েন্স বোলার। ওই কন্ডিশনটা কেউ ইউজ করতে হয়, ওই কন্ডিশনে আমাদের মানে ওই এক্সপিরিয়েন্স বোলারও নেই। সেম ওয়েতে আমাদের ব্যাটসম্যানরা দেখেন সেম, একমাত্র যেহেতু আমাদের একদম বেশ কিছু এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান নাই, যেখানে সাকিব নেই, মুশফিক খেলছে না, সব কিছু মিলে আমরা কিন্তু একটা ব্যাকফুটে ওই জায়গাগুলিতেও আছি। প্লাস হলো অবশ্যই অ্যাট দ্য এন্ড বলতে হবে ব্যাটসম্যানরাও অ্যাপ্লিকেশনটাও আপ টু দ্য মার্ক ছিল না। তবে সব কিছু মিলে আমি বলি প্রিপারেশন, কন্ডিশন, এই জায়গাগুলি অ্যাডজাস্টমেন্ট আমরা অনেক কিছু পিছিয়ে আছি। আর নিউজিল্যান্ড কন্ডিশন স্বাভাবিকই টাফ, সব কিছু মনে হয় না যে খুব একটা ভালো শেপে আছে এই টেস্টে। রবি ভাই, আপনার কাছে একটু আসে। আসলে আমরা তো প্রায় 2 দশক পার করে ফেললাম টেস্ট ক্রিকেটে, এবং আসলে এতদিন পার করার পরেও প্রফেশনালিজমের জায়গাটায় আসলে আমরা কতটা পৌঁছাতে পেরেছি? আমরা যদি একটা উদাহরণ দেই যে বিরাট কোহলি, তিনি বিয়ের ছুটিতেও সেটা কাটালেন সাউথ আফ্রিকায় গিয়ে। এরপরে সেই কন্ডিশনের সাথে তার উদ্দেশ্য ছিল মানিয়ে নেয়া, এরপরে তিনি সাউথ আফ্রিকায় টিম নিয়ে সিরিজ খেললেন। মানে এই যে লাইফস্টাইলটা পর্যন্ত ক্রিকেটাররা প্রফেশন হিসেবে নিচ্ছে। তো এই পুরো বিষয়টা মানে আমরা তো বেশ কিছুদিন কাটালাম টেস্ট ক্রিকেটে, আসলে ওই প্রফেশনালিজমের জায়গাটা কত দূর গেলাম আমরা? এখনো অনেকটা পিছিয়ে। তার কারণ হচ্ছে যে আমাদের বেসিক্স এখনো প্রবলেম, বেসিক্স, তারপরে আরও কতগুলো ব্যাপার আছে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব মিলিয়েই আমরা পিছিয়ে। এই কারণে যে আমরা পুরোপুরি টেকনিক্যাল সাইডটাই ধরি, টেকনিক্যাল সাইডটাই আমাদের মেইন প্রবলেম। সেখানে হচ্ছে যে আমরা কীভাবে কোপ আপ করবো ওই বিদেশি টিমের বিরুদ্ধে এবং ওই বিদেশি কন্ডিশনে, সেগুলো আমাদের আগের ভাগে ঠিক করতে হবে। যেমন কিছুক্ষণ আগে কথা বলছিলাম আমরা যে নিজের দেশকে যদি আমরা ঠিক করে না করতে পারি, তাহলে আমরা বাইরে গিয়ে কী করে করবো? নিজেরাই আমরা ঠিক নেই। আর আমাদের এখানে পিচের কন্ডিশনার একরকম না, ওদের মতো না, টোটালি ডিফারেন্ট একদম। আমাদের বল আসে একেবারে নিচু, সেই বলগুলো খেলে আমরা অভ্যস্ত ওইভাবেই। যখনই বাইরে যাই আমরা, তখন দেখা গেলো সমানে ওরা জানে যে কোথাও বল ফেলতে হবে, সমানে বাউন্সার দিচ্ছিল সমানে। বাউন্সার আমি জানতাম যে বাউন্সার খেলতে খেলতে 1, 2, 4 হতে হতে একটা বল এমনই আসবে যেটা খেলতে হয় আউটসাইড এজ লাগবে অথবা ইনসাইড এজ লাগবে, কিছু একটা হবে। এবং হলো তাই। শেষ পর্যন্ত প্রথম উইকেটটা পড়ে গেল, সাদমান আউট হয়ে গেল। সাদমানকে দেখলাম আউট হতে ওইভাবেই। এটার কারণ হচ্ছে যেহেতু আমরা অভ্যস্ত না, যখনই আমরা খেলতে যাব তখনই কিন্তু আমাদের প্রবলেমটা হবে। স্পিন হোক, সুইং হোক, কি বাউন্স হোক, হোয়াট এভার, মানে আলটিমেটলি আমাদের এই অবস্থা। এর জন্য কী করতে হবে সেটা তো আমরা বারে বলে আসছি। এবং টেস্ট ম্যাচগুলোতে আমাদের ঢাকায় ওরকম লম্বা খেলা হয় কম, ওটাও আমাদের করতে হবে। আমাদের যেমন কিছুক্ষণ পরে যে আউট হলো, ও আউট হলো, কিন্তু একই অবস্থা যে আমার অভ্যস্ততা নেই। দ্যাট ইজ আমি এইখানে নেমেই আমি যে স্কোরিং শটে যাব বা স্কোর করার চেষ্টা করবো, ওটা তো ঠিক না। আমি তো টি-20 না, টি-20তেও কিন্তু আমি মাঠে গিয়ে আস্তে আস্তে আমি অ্যাডজাস্ট করে তারপরে আমি স্কোরে যাই। কিন্তু এখানে হচ্ছে কি নেমেই আমাদের ব্যাটসম্যান 2জন গেল, মমিনুল আউট হয়ে গেল ওইভাবে, মিঠুন আউট হলো একইভাবে, দুজনে গিয়েই একটা অপ্রয়োজনীয় শট খেলে আউট হয়ে গেল। তার আগে তো তামিম তো পরে আউট হলো, সেটা অন্য কথা, সেটা পরে আসছি। কিন্তু এই যে অবস্থা, এইটার অবস্থার উত্তরণটা কীভাবে? এটা প্লেয়ারদের নিজেদের করতে হবে। আমরা যতই বলি না কেন, আমাদের বলে তো লাভ হচ্ছে না, কারণ আমরা বলেই আসছি সমানে যে আমাদের পিচ ঠিক করতে হবে। আমি আগে বলেছিলাম গতবার এখানে যে আমাদের ম্যাটিং উইকেটে প্র্যাকটিস করতে হবে। ম্যাটিং উইকেটে খেলে আমরা ওই বলগুলো, উপরের বলগুলো খেলতে পারবো, কারণ যেহেতু আমাদের পিচ তৈরি করতে পারছি না,
এই মুহূর্তে হচ্ছেও না, যে একটা জায়গায় একটা পিচ প্র্যাকটিস করবো বা দুটো পিচ করবো, এমন যে কোনো একটা স্টেডিয়ামে রেগুলার অনেক প্র্যাকটিস করলে আমাদের বিশেষ করে বাইরে যাওয়ার আগে প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি আমরা অভ্যস্ত হতে পারবো। সেই অবস্থায় যেহেতু আসছে না, তাহলে ব্যাটিং উইকেটই করি, ব্যাটিং তাও হবে কিনা জানি না, আমাদের বলেই খালাস, বলার পরে কী হবে সেটা জানি না। তো যাই হোক, এই যে অনভ্যস্ততা, এটাই কিন্তু আমাদের বেসিক প্রবলেম, আর কোনো প্রবলেম নেই। এবং আমাদের প্লেয়াররা খারাপ, সবাই ভালো খেলতে পারে, সবাই ঠিকমতো দেখলাম যে স্ট্রোক করতে পারে, সব স্ট্রোকই জানে, কিছুটা প্রবলেম থাকলেও সেগুলো কাটিয়ে উঠতে পারবে যদি অভ্যাস করি। কারণ প্রত্যেকটা জিনিসই ব্যাপারে কিন্তু অভ্যাস, আমি যেভাবে অভ্যাস করব সেভাবেই কিন্তু অ্যাপ্রোচ হবে, সেভাবেই কিন্তু নিজেকে এক্সপোজ করতে পারবো, সেটা বক্তৃতা হোক কি মাঠে খেলা হোক বা যাই হোক, সবই অভ্যস্ততা। এবং সেটা হচ্ছে না বলি কিন্তু বারবার আমরা যেখানেই যাচ্ছি, এই যে ইংল্যান্ড আমরা খেলতে যাবো, পরে আয়ারল্যান্ডে খেলতে যাবো, আয়ারল্যান্ড টিমটা আমাদের থেকে স্লাইটলি লেসার টিম আমরা মনে করি, কিন্তু ওখানে গিয়ে আমাদের প্রবলেম হবে, কারণ ওখানে ওই কন্ডিশনে আমরা অভ্যস্ত না। আবার দেখা গেলো ওখানে গিয়ে হয়তো দেখা গেলো ভ্যারিয়েশন করবো বাউন্সে, তখন ওখানে প্রবলেম হবে। এরপরে যেমন আসছে যে তামিমের একটা শট যেটা আউট হলো, তামিম এখন বলতে গেলে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান তামিম, মুশফিক এরাই। এখন তামিম যদি যে শটটা খেলে যেভাবে আউট হলো, ওটাকে কন্ট্রোল করতে হবে, ওটাকে বলে পেরিস্কোপ। দ্যাট ইজ, আমি যখন ডাক করি তখন আমার ব্যাটটা একদম পেরিস্কোপের মধ্যে খারাপ উপর দিকে থাকে, স্ট্রেট থাকে, ওটাকে পেরিস্কোপ বলে সবাই। পেরিস্কোপের লেগে আউট হওয়া এটা তো আজকাল হওয়ার কথা না, কারণ ওগুলো তো সবাই আগের থেকেই কন্ট্রোল করে ফেলেছে, কারণ আগে এটা হতো পারি বাউন্সার ডাক করতে গিয়ে ব্যাট উপরে রাখতো, পরে যখন বুঝতে পেরেছে যে ব্যাট পেরিস্কোপের মতো রাখলে লেগে যে কোনো সময় ক্যাচ হতে পারে। কিন্তু তামিমের বেলা দুবার কিন্তু, একবার কিন্তু বেঁচে গেছে অলরেডি, একবার লেগে কিন্তু বাউন্ডারি হয়ে গেল, আর এবার কিন্তু সেই অবস্থায় একইভাবে বাউন্ডারি হলো না, এবার সোজা হাত ফিল্ডারের হাতে। তো এই জিনিসটা তামিমের নিজেরই বুঝতে হবে, নিজেরই কন্ট্রোল করে প্র্যাকটিস করতে। এখানে কিন্তু বলবো না অভ্যস্ততা, প্র্যাকটিস, ইউ মাস্ট প্র্যাকটিস, hone your skill. If you cannot hone your skill, then you will be out there in a really difficult position. সানোর ভাই আপনার কাছে আমি একটু শেয়ার করতে চাই, যেটা আপনি বলছিলেন যে প্রফেশনালিজম, এবং রুম ভাই বলছিল হ্যাবিট। প্রফেশনালিজমটা আমরা এত বছর ক্রিকেট খেলে ফেলেছি, আমরা যেটা বলেছিলাম যে আপনি বলছিলেন টেস্ট ক্রিকেটে আমরা প্রায় 20 বছরের কাছাকাছি চলে আসছি, তো কেন এখনো এই প্রফেশনালিজম প্লেয়ারদের মধ্যে আসছে না? খালি প্রফেশনালিজম অনলি প্লেয়ারের মধ্যে আসলে হবে না, আপনি ম্যানেজমেন্ট বলেন, কিউরেটর বলেন, আমাদের সব ওভারঅল ক্রিকেটের কালচারের মধ্যে প্রফেশনাল আনতে হবে। আমাদের ডোমেস্টিক ক্রিকেট আমরা খালি যদি চিন্তা করি ন্যাশনাল টিম কীভাবে ভালো করবে, ন্যাশনাল টিমের প্লেয়াররা ভালো করছে না কেন, ভালো করছে কেন, এইটা খালি চিন্তা করলে কিন্তু কখনো আমরা ভালো করতে পারবো না। আমাদের পাইপলাইন, আমরা কেন এই হ্যাবিটগুলি, যেটা বলো হ্যাবিটগুলি কেন তৈরি হচ্ছে না, যে লং টাইম বল ছাড়ার হ্যাবিট কেন তৈরি হচ্ছে না, উইকেটে যেই কেন স্ট্রোক খেলার প্রবণতা, এই হ্যাবিটগুলি কোত্থেকে আসে? আমরা এত বেশি ওয়ানডে ক্রিকেট খেলি এবং যেই ধরনের উইকেটে ক্রিকেট খেলি, ওই উইকেটে অটোমেটিক বল ব্যাটে আসে। যে উইকেটে ঢাকার ক্রিকেটে আমরা যেখানে ক্রিকেট খেলি, এই জায়গাগুলি আমরা যদি চিন্তা উইকেট তৈরি করতে না পারি, আন্ডার 14, আন্ডার 15, আন্ডার 17, এদেরকে যদি আমরা লঙ্গার ভার্সন ক্রিকেটে হ্যাবিট অভ্যস্ত না করতে পারি, ওরা যদি ওইখানে তো অভ্যস্ত হতে পারে যে সারাদিন কীভাবে ব্যাটিং করা যায়, বল কীভাবে ছাড়া যায়, বা যখন উইকেটে সুইং করবে কীভাবে অ্যাডজাস্ট করতে হয়, এই হ্যাবিটগুলি কিন্তু আপনি ন্যাশনাল টিমে যায় করতে পারবেন না। বা আপনি বিপিএল খেলে যায় এখানে হঠাৎ করে যে আপনি পরেই নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে টেস্ট খেলবেন, ওইখানে যে আমরা আশা করবো ব্যাটসম্যানটা খুব এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করবে, এটা আশা করা ভেরি ডিফিকাল্ট। আমাদের এই প্রফেশনালিজম বা হ্যাবিট, এগুলো সব কিছু তৈরি করতে হবে আমাদের ডোমেস্টিক ক্রিকেট থেকে। আমাদের পুরো ক্রিকেট কালচার চিন্তা করতে হবে, আমাদের উইকেটগুলি কোন কন্ডিশনে আমরা ক্রিকেট খেলি, ওইটা আমাদের সবার আগে চিন্তা করতে হবে। আমাদের এজ লেভেল প্লেয়াররা কীভাবে প্রিপেয়ার্ড হয়ে আসতেছে, আন্ডার 19, আন্ডার 15, ওরা কীভাবে কতটুকু হার্ড ট্রেনিং করে বা ওই কন্ডিশনে অ্যাডজাস্ট করে আসছে। একটা কথা একটু জিজ্ঞেস করতে চাই আপনাকে, একটা পার্টিকুলার একটা সমস্যা দেখা যাচ্ছে যে বল যেগুলো উপর দিয়ে আসছে ব্যাটসম্যানদের, সেই জায়গাগুলো বাংলাদেশ খেলতে গিয়ে ক্যাচ তুলে দিচ্ছে বা কোনো একটা ভাবে তারা আউট হয়ে যাচ্ছে। আবার নিউজিল্যান্ডকেও ওই ধরনের বাউন্সারি যখন দেয়া হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা ছেড়ে দিচ্ছে, টেস্ট ম্যাচ তাদের কোনো তাড়া নেই। আসলে বাংলাদেশের ব্যাটসম্যানদের তাড়াটা কিসের? মানে ওই বলটা তাকে খেলতে হবে কেন? আমি বিষয়টা তো স্কিলের না, বিষয়টা মনে হয় অবশ্যই স্কিলের। অবশ্যই স্কিলের। আপনি যখন এখানে আমাদের সারা দেশে আমার প্লেয়াররা যখন খেলে, ক্রিকেট খেলে, ডোমেস্টিক ক্রিকেট বা ফার্স্ট ক্লাস ক্রিকেট যখন খেলে, সারাদিনে যেই উইকেটে ক্রিকেট খেলে, সারাদিন হয়তো একটা বা দুইটা বাউন্সার আসে, ওরা ইউজ টু না ওই বাউন্সার দিয়ে হ্যান্ডেল করার, ইউজ টু না। হ্যাবিটটা কিন্তু আপনার একদিনে আসে। আপনি ধরেন, আমি একটা এক্সাম্পল দিতে পারি, যারা গাড়ি ড্রাইভ করেন, আপনি যখন শুরু করেন, কখন ব্রেক চাপতে হবে, কখন অ্যাক্সিলারেটর চাপতে হবে, আমাকে তো অনেক চিন্তা করতে হয়। আপনি যখন হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, যখন আপনার কথা বলতেছেন, ফোনে কথা বলছেন, গাড়ি চালাচ্ছেন, অটোমেটিক আপনার পাটা কিন্তু এখানে চলে যাবে। এইটাই হলো হ্যাবিট। আপনি যখন ইউজ টু হয়ে যাবেন, বল যখন শর্ট পড়ছে, কোন জায়গায় ছাড়তে হবে, কোনটায় ফুল খেলতে হবে, ওরা এত বেশি ইউজ টু, অটোমেটিক ওদের বডি মাইন্ড, মানে ওই মাইন্ডে সেট আপ করা, ওইটা অটোমেটিক কাজ করে। এটা যখন আমাদের প্লেয়াররা সারাদিনে, বললাম না, সারাদিনে হয়তো দুইটা বাউন্সার হ্যান্ডেল করে, আর এখানে নিউজিল্যান্ড জানে যে আমরা
আমার শর্ট বলে একটু দুর্বলতা আছে, এই জন্য বাউন্সারের পর বাউন্সার করেই যাচ্ছে। আপনি একটা দুটো ফেল করবেন, রহিম ভাই যেটা বলছিল, একটা দুইটা তিনটা চার হবে, ওদের জানে 700+ রান আছে উইকেটে, ওদের 4টা 5টা 10টা চার হলে কোনো প্রবলেম না, একটা উইকেট এত ইম্পর্টেন্ট। ওরা বাউন্সারের পর বাউন্সার করে যাচ্ছে। সাদমান যেটা ভালো হ্যান্ডেল করতে করতে একটা মিস টাইমিং হয়েছে, আউট হয়ে গেছে। এই সেম এটা হ্যাবিট, আপনি এই হ্যাবিটটা যতদিন এখান থেকে ডোমেস্টিক না পারবেন, সেই মধ্যে ধরেন সৌম্য, আপনি যদি ফার্স্ট ক্লাস রেকর্ড দেখেন 100 একটা বা দুইটা তিনটা 100 হয়তো বা আছে, কিন্তু একটা ইন্ডিয়ান প্লেয়ার বা একটা অস্ট্রেলিয়ান প্লেয়ারদের রেকর্ড দেখবেন, ওরা কীভাবে স্ট্রং ব্যাকগ্রাউন্ড নিয়ে ওরা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে ওরা ইন্টারন্যাশনালে আসে। এই জায়গাগুলি আমাদের অনেক গ্যাপ, এই জায়গাগুলি অ্যাডজাস্ট করতে হবে ডোমেস্টিক ক্রিকেট থেকে আমাদের। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ইনিংসের খেলা শেষ হয়েছে, তৃতীয় দিনের খেলা শেষ হয়ে গেছে। এরই মধ্যে বাংলাদেশ তাদের 114 রান করেছে 4 উইকেটের বিনিময়ে। এই অবস্থা থেকে তারা আসলে তার পরের দিন চতুর্থ দিনের খেলা শুরু করবে। রুমি ভাই, আমাদের এই হ্যামিল্টন টেস্টের পার্টিকুলারলি এই ম্যাচটা নিয়ে আসলে কথা বলতে চাই এখন, যে মানে সামনের কি অপেক্ষা করছে বা ভবিষ্যৎটা কি আসলে এই টেস্টের? এই টেস্টের ভবিষ্যৎ খুব একটা সুবিধা মনে হচ্ছে না, কারণ 4টা উইকেট অলরেডি চলে গেছে। এখন এই পর্যায়ে যা অবস্থা তাতে হবেই যে যারা উইকেটে খেলছে এখন ওদেরকে চিন্তা করে খেলতে হবে, মাথায় মানে চিন্তা করে, এইভাবে চিন্তা করে যে আমি ক্রিজে থাকবো, আমার একমাত্র দায়িত্ব হলো ক্রিজে থাকবো, এবং রান আসুক কি না আসুক, ক্রিজে থাকলে অটোমেটিক্যালি রান আসবে। রান আসুক কি না আসুক, আমার কথা হচ্ছে আমি ক্রিজ আঁকড়ে থাকবো। এবং আসল কথা যেটা আমরা এখন বলা বলি করছিলাম যে বল ছাড়বো কি মারবো, হ্যাঁ ছাড়বো আর মারবো এই মধ্যে যে একটা ব্যাপার, এটা ওই যে অভ্যাসই ব্যাপার, আমাদের অভ্যাস নেই। ঠিক আছে, আমার মারার যদি অভ্যাস না থাকে তার মানে ছেড়ে দিয়ে বলগুলো খেলবো না আমরা। আর মানে ম্যাক্সিমাম বল যেগুলো আসছে বাইরে, এই পাশ দিয়ে আসছে, এই পাশ দিয়ে আসছে, সমানে প্র্যাকটিস করছিল, সমানে চালাচ্ছিল বল, কারণ জানে ব্যাটসম্যানরা খেলতে বাধ্য হবে, একটা ছেড়ে দেবে আরেকটা ছেড়ে দেবে, একটা বল মারবে, মারতে গেলে হয়তো আউট হওয়ার চান্সই বেশি থাকবে, যেহেতু অভ্যস্ত না। এখন কথা হচ্ছে আমাদের ব্যাটসম্যানদের কী করতে হবে, ব্যাটসম্যানদের করতে হবে এটাই যে একেবারে চুপচাপ মাথা নিচু করে একদম ক্রিজ একটা থেকে আমি আজকে সারাদিন বাকিটাও সময়টা খেলবো এবং কালকে আমি সারাদিন খেলবো, এটা যদি করতে পারে। এবং এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দুজন ব্যাটসম্যান যারা আছে ওদের কিন্তু একটা পার্টনারশিপ করতে হবে। যদি পার্টনারশিপ না হয় তাহলে কিন্তু কোনো চান্সই নেই। এই মুহূর্তে একটা বড় পার্টনারশিপ দরকার, 2টা সেঞ্চুরি না হলেও একজনের সেঞ্চুরি করতে হবে, একজনের 50+, 60, 70 করতে হবে। যদি এই পার্টনারশিপটা গ্রো করে এবং কালকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারে, যদি আধা বেলা পর্যন্ত নিতে পারে, তাহলে বাকি সময়টা পার করতে পারবো। কারণ আমাদের এখন তো পেটটাও একদম দেয়ালে টিকে গেছে। আমরা যদি সেভ করতে চাই তাহলে আমাদেরকে এই পার্টনারশিপ গ্রো করে বড় করে তারপরে আমাকে এই ম্যাচ ঠেকাতে হবে। আর না হলে আমি যদি এখনও যদি স্ট্রোক করতে যাই, আমি আউটসাইড অফ স্টাম্প বা যেগুলো দরকার নেই সেই সমস্ত শট যদি খেলতে যাই, তাহলে কিন্তু এখন এই মুহূর্তে আমাদের উইকেট পড়ে যাওয়া ছাড়া কোনো উপায় দিচ্ছি না। এবং এই মুহূর্তে এটাই ব্যাপার যে আমাকে ক্রিজে থাকতে হবে এবং ক্রিজ আঁকড়ে থেকে ওই স্কোর করে নিয়ে যেতে স্লোলি। আমার 4 রান দরকার নেই, 6 রান দরকার নেই, আমি সিঙ্গলসে যাব, টুজ নিব, হোয়াট এভার, নো ফোর্স, নো সিক্সেস, নো এক্সট্রা শটস। এক্সট্রা শটস খেলতে গেলেই আমার প্রবলেম হবে। মানে উইকেটে থাকাটাই হচ্ছে, উইকেটে থাকাটা হচ্ছে একদম মানে ক্রিজ আঁকড়ে উইকেটে থাকবো। আচ্ছা, সানোয়ার ভাই, 715 রান নিউজিল্যান্ডের, এর আগে তারা কখনোই 700 ক্রস করেনি, বাংলাদেশের বিপক্ষে তারা রেকর্ড করেছে। আসলে কি বাংলাদেশের বোলিং লাইনের ব্যর্থতা নাকি তাদের সফলতা, কোনটাকে বেশি বড় করে দেখবেন? প্রথমত ফার্স্ট অফ অল ওদের ক্রেডিট দিতে হবে, ব্যাটসম্যানরা ভালো করেছে। তবে অবশ্যই ওই জায়গাতে আমাদের বোলারদের উইকনেসটা তো এখানে ভালোভাবেই ফুটে উঠেছে। দেখেন আমাদের বোলিং ইউনিটটা একটু দেখেন, আমাদের বোলিং একেবারে দুজন ফাস্ট বোলার একেবারেই আনকরা। সেম ওয়েতে আমরা যেই ওয়েতে মানে সাকিব নেই, স্পিন ডিপার্টমেন্ট একেবারেই দুর্বল। স্বাভাবিকভাবে মিরাজ, আমরা হোম কন্ডিশনে মিরাজকে যেভাবে পাই, স্বাভাবিকভাবে আমরা ওয়েতে মিরাজকে, কিন্তু ওই মিরাজকে আমরা পাই না। আপনি আগের রেকর্ড দেখলে মিরাজও রেকর্ড করেছেন, সর্বোচ্চ বাংলাদেশি বোলার যিনি রান দিয়েছে। এই জায়গাগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। সেম ওয়েতে দেখেন কন্ডিশন একটা বিশাল ব্যাপার। আপনি যদি এই নিউজিল্যান্ড টিমকে আপনি বাংলাদেশে আনেন, এই সেম টিম সেম কন্ডিশন নিউজিল্যান্ড বাংলাদেশে আনেন, নিউজিল্যান্ড টিম কিন্তু স্ট্রাগল করবে। কন্ডিশন একটা বিশাল ব্যাপার। আর নিউজিল্যান্ড কন্ডিশন আমরা সবাই জানি, এটা একটা সব দেশের জন্য, আপনি বলেন মানে যে কোনো পাকিস্তান বলেন বা ইন্ডিয়া বলেন, ওরাও কিন্তু স্ট্রাগল করে। ইন্ডিয়া ওয়ান অফ দ্য বেস্ট সাইড, এখনো কিন্তু লাস্ট নিউজিল্যান্ডের সাথে স্ট্রাগল করেছে ওরা নিউজিল্যান্ড সিরিজে। এটা একটা বড় ব্যাপার। তবে ওভারঅল আমাদের এই জায়গাগুলো আমরা হয়তো বলাটা সহজ, হয়তো ব্যাটসম্যানদের আমরা অনেক কিছু বলছি যে অ্যাডজাস্ট করতে পারছে না, ছাড়াটা এই হ্যাবিটগুলো আমাদের এখনই চিন্তা করার সময় এসেছে। বাংলাদেশ ক্রিকেট, আমরা কিন্তু ভবিষ্যৎ কিন্তু টেস্ট ক্রিকেট যতদিন পর্যন্ত আমরা এই বেসটা স্ট্রং না করতে পারবো, আমাদের ক্রিকেট স্ট্রাকচারটা কিন্তু স্ট্রংলি মানে আগাবে না। কোনো একটা সময় ভালো করবো, 2টা সিরিজ ভালো করবো, 3rd সিরিজে আমরা খারাপ করবো, এটাই স্বাভাবিক। আমরা দেখেন লাস্ট নিউজিল্যান্ড সিরিজে কিন্তু আমরা ম্যাচ জিতে নাই, কিন্তু খুব ভালো পারফর্ম করেছিলাম। সাকিবের 200 ছিল, মুশফিকের 150+ রান ছিল। এই জায়গাগুলো আমরা চেয়েছিলাম যে হয়তোবা টেস্ট ম্যাচ আমরা জিততে পারবো না, হয়তোবা হারবো, হয়তোবা, কিন্তু একটা ভালো একটা কম্পিটিশন, ভালো ক্রিকেট খেলে হারবো, যেটা একেবারে এই সিরিজে দেখা যায় নাই। একমাত্র তামিম ছাড়া কোনো ব্যাটসম্যানই ওইভাবে নিউজিল্যান্ড বোলিং হ্যান্ডেল করতে পারেনি, বা আমরা স্ট্রাগল করেছি, বোলাররাও খুব ভালো করতে পারেনি।
এই জায়গাগুলি ইম্পর্টেন্ট। আমরা হয়তো বা এই কন্ডিশনে ম্যাচ জিতে আমাদের জন্য ডিফিকাল্ট, কিন্তু ভালো ক্রিকেট বা পজিটিভ ক্রিকেট মানে অ্যাটাকিং ক্রিকেট বা হার্ড টাইম দেওয়া নিজনকে কোনোটাই আমরা করতে পারিনি। আচ্ছা, ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের সময় হয়েছে একটা বিরতির। দর্শক, খেলা নিয়ে খেলায় নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত খেলা নিয়ে খেলায়, সঙ্গে আছি খালিদ জামিল। আমাদের আজকের বিষয় হ্যামিল্টন টেস্টের ভবিষ্যৎ। আমাদের সাথে আছেন দুজন সাবেক ক্রিকেটার, ওমর খালেদ রুমি এবং সানোয়ার হোসেন। রুমি ভাই, আরেকবার একটু আপনার কাছে আসতে চাই। সৌম্য সরকার রয়েছেন ক্রিজে 39 রান নিয়ে এবং আগামীকাল তিনিও ব্যাট করবেন, এবং তার কিন্তু একটা ধারাবাহিক ব্যর্থতার একটা ব্যাপার রয়েছে এবং তাকে দলে নেওয়া নিয়েও অনেক সমালোচনা হয়েছে। আসলে সৌম্যর কাছ থেকে সামনের দিনটাতে কতটা প্রত্যাশা আমরা করতে পারি? এখন সৌম্য কোনো ঠিক নেই, কারণ সৌম্য তো অনেকগুলো ফেলিয়ার ছিল, ওর রেকর্ড যেটা বলে আর কি, অনেকগুলো ফেলিয়ার ছিল। তারপর টিমে আছে, মাঝে মাঝে স্কোর করছে, মাঝে মাঝে স্কোর করছে না। কিন্তু এটা তো ম্যাক্সিমাম ব্যাটসম্যানের, একমাত্র কয়েকজন ব্যাটসম্যান ছাড়া সব ব্যাটসম্যানের কিন্তু একই অবস্থা। এখন সৌম্যর কাছ থেকে কী আশা করবো বুঝতে পারছি না, এই কারণে যেহেতু ওই পাস্ট রেকর্ড যদি দেখি তাহলে দেখা যাবে যেহেতু কোনো কন্টিনিউশন নেই, এই কন্টিনিউশনটা একটা ব্যাটসম্যানের কাছ থেকে আমরা আশা করতে পারি যে প্রতি ম্যাচে অ্যাটলিস্ট 4টা ম্যাচ যদি খেলি, মিনিমাম 2টো ম্যাচে আমি ভালো করবো। কিন্তু সেরকম যদি না হয় তাহলে তার বোঝা যাচ্ছে তার মধ্যে ওই জিনিসটা নেই, জিনিসটা আমার দরকার যেটা। এখন কথা হচ্ছে আমরা কতদিন ধরে আমরা এই 4জন ব্যাটসম্যানের উপর ডিপেন্ড করে থাকবো। সৌম্যরা যদি না এগিয়ে আসে, সৌম্যরা যদি স্কোর করতে না পারে মাঝে মাঝে, তাহলে তো সৌম্য থাকা না থাকা সমান হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে আমাদের 4জন ব্যাটসম্যান ছাড়া আমরা কারোর কাছ থেকে ঠিক মতো পাচ্ছি না। এখন আশা করছি যে সৌম্য এখন 39 নট আউট, বাট এখন ইউ নেভার নো এখন কি হবে। তারপরে সঙ্গে আবার আছে মাহমুদুল্লাহর কাছ থেকে আমরা আশা করি যে ভালো করবে। এই দুজনকে উপরেই পুরোপুরি ডিপেন্ড করবো আমরা। কিন্তু এই ডিপেন্ডেন্সিটা আবারও আমাদের চিন্তা আসে যে আমরা যেহেতু সবসময় ঠিকমতো স্কোর পাইনি ওদের কাছ থেকে, আমি বুঝতে পারছি না যে কী করবে। তবে এখন একমাত্র ওয়ে এই দুজন, বাকি তার সঙ্গে আসবে লিটন, তারপরে আসবে মিরাজ। এই 4জন যদি হাল ধরে রাখতে পারে তাহলে আমরা একটা জায়গা পর্যন্ত যেতে পারবো। কিন্তু এই ব্যাপারে বলা খুবই মুশকিল, কারণ ওই বললাম না, আমরা যে বলা বলি করছিলাম যে এই কন্ডিশনে পারবো কি পারবো না, এটা নিয়ে আমাদের মধ্যে অনিশ্চয়তা, যে সার্টেন হতে পারছি না যে আসলে পারবো কি পারবো না। তার কারণ ওই একই, যে আমরা বারবার ফিল করছি ওই কন্ডিশনে। এখন সৌম্যকে আমি জানি, সৌম্যকে আমরা সবাই জানি, সৌম্য সাধারণত ওই ড্রাইভ ভালোই করে, কিন্তু ওই যখন আমি ওই হরাইজন্টাল ব্যাটে খেলতে যাই তখন এই সৌম্যর তখন প্রবলেম তো ধরা পড়ে। এখন এখানে একটা উইকনেস আছে, অনেক ব্যাটসম্যানই অন্যান্য ব্যাটসম্যানদেরও উইকনেস আছে, এর আছে। একে আমি একবার বলেছিলাম যে ওকে বলো যে কাছের থেকে প্র্যাকটিস করতে, যদি ভালো করতে চায় কাছের থেকে বসে নেটসে বসে প্র্যাকটিস করতে সব শটগুলো, তাহলে কিন্তু ভালো করবে। কারণ যেহেতু ড্রাইভ ভালো করতে পারে, বাকি শটও কেন পারবে না। কিন্তু এখন কথা হচ্ছে যে এটা তো আমি বললে তো লাভ হবে না, ওকে নিজেকে ব্যবস্থা করতে হবে। এখন সেই উইকনেস নিয়ে আমাদের চিন্তা করতে হবে যে কোথায় গিয়ে দাঁড়াবে এবং কতদূর পর্যন্ত যেতে পারবে। আশা করি হয়তো ভালো করবে, এবং যেহেতু সঙ্গে মাহমুদুল্লাহ রয়েছে ক্যাপ্টেন, এখন ও যদি গাইড করে, একজন কিন্তু গাইড করতে হবে, এবং গাইড করলেই কিন্তু পার্টনারশিপ গ্রো করবে। আমাদের শুধু পজিটিভ চিন্তা ওইটাই, যদি গাইড করে পজিটিভভাবে এগোতে পারি এবং সামনের আগামীকাল দুপুর পর্যন্ত যেতে পারি, তাহলে হয়তো একটা সুযোগ হয়ে যেতে পারে। আচ্ছা, সানোয়ার ভাই, সৌম্যর কথা বলছিলেন। আমি সৌম্যর সাথে একটু যোগ করতে চাই যে আমরা জানি সৌম্য নো ডাউট যে ট্যালেন্টেড ক্রিকেটার। আমরা কিন্তু দেখেছি সৌম্যর কিছু ট্যালেন্ট, বিশেষ করে ওয়ানডে ক্রিকেট আমরা দেখেছি, এক্সট্রাঅর্ডিনারি বেশ কিছু জিনিস দেখেছি। তারপরেও কিন্তু সৌম্য ধারাবাহিকভাবে পারফর্ম করবে, যেটা বলছিল একেবারে ধারাবাহিক না, এই জায়গাটা ইম্পর্টেন্ট। তবে টেস্টে ওর পারফরমেন্সটা ওইভাবে আমরা এখন পর্যন্ত পাই নাই। যেহেতু একটা মানে ক্রিকেটকে আপনি যদি ট্যালেন্ট থাকে, আপনি যেদিন সেট হবেন খারাপ সময় যেতেই পারে, যেদিন আপনার ইনিংস বিল্ড আপ করতে পারবেন, আপনি যে আর্লিস্টটা ভালো স্টার্ট পাবেন ওইটাকে ক্যারি করা। আজকে কিন্তু সময় একটা ভালো স্টার্ট পেয়েছে, আইডিয়াল কন্ডিশনে, আইডিয়াল খুব একটা প্রেশার কিন্তু বলতে যেটা রিয়েল প্রেশার যেটা বলা হয়, যে এখন আমাদের কিন্তু হারাবার কিছু না, এখন যতটুকু ভালো করতে পারি এই স্টেজে আছি আমরা। সৌম্যর কিন্তু নিজেকে প্রমাণ করার সুযোগ আছে যে আমরা এই ফরম্যাটেও ভালো করার সুযোগ আছে, ইনিংসটাকে একটা বড় 100 করুক, এইটা হয়তো সৌম্যর সুযোগ আছে। আমি বলবো যে এটা একটা আইডিয়াল অপরচুনিটি ওর জন্য, নিজেকে প্রমাণ করার, নিজের কনফিডেন্স কামব্যাক করার, টিমের জন্য ভালো হবে, ওর জন্য ভালো হবে। সেম ওয়েতে মাহমুদুল্লাহ, আমরা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ক্রিকেটার, ক্যাপ্টেন টিমের। ওর কিন্তু টেস্ট রেকর্ডটা ইদানিং আপনি কিন্তু দেখেন, টেস্ট রেকর্ডটা কিন্তু খুব বেশি, মানে ওয়ানডে টি20তে অনেক বেশি কন্ট্রিবিউশন ওর, কিন্তু টেস্টে কিন্তু ওইভাবে কন্ট্রিবিউশন কিন্তু মাহমুদুল্লাহ অনেকদিন যাবত করতে পারছে না। ওর জন্য একটা আইডিয়াল জায়গা আমার মনে হয়, এই একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যেখান থেকে একটা ভালো দুজনে ভালো কিছু করার সুযোগ আছে, যেটা হয়তো টিমকে একটা ডিসেন্ট স্কোর তৈরি করার সুযোগ তৈরি হবে এবং নিজেদের কনফিডেন্সটা কামব্যাক করার সুযোগ থাকবে। সানোয়ার ভাই, আমরা যদি সৌম্য সরকারের ক্যারিয়ার বলি, ওয়ানডেতে তার 200 রয়েছে, 50 দিয়েই টি20 এবং টেস্টে তিনি এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। অলমোস্ট 4 বছর পার হয়ে গেছে তার ক্যারিয়ারে।
তো এরকম শুধু সৌম্য সরকারের কথা বলে আসলে লাভ নেই, আরো বেশ কিছু ক্রিকেটার আমরা দলে পাচ্ছি কিংবা মাঝে মধ্যে হারাচ্ছি, তারা কিন্তু এই 30-40 এই রানের ভিতরে আসা যাওয়া করছেন। আসলে এ থেকে বের হয়ে আসতে পারছি না। আমরা পঞ্চপাণ্ডবের কথা বলি, তাদের থেকে আমরা বের হয়ে অন্য কারোর উপর ভরসার জায়গা জাতীয় দলে এরকম কারোর উপর তৈরি হচ্ছে কিনা, বা না হয়ে থাকলে কেন হচ্ছে না? দেখেন, আমরা এই জায়গাটা আমার সবচেয়ে অ্যালার্মিং জায়গা যেটা হলো যে সাকিব তামিমরা লাস্ট 10 বছর বাংলাদেশ টিমের সার্ভিস দিয়ে আছে। ওদের উপর ডিপেন্ড করি কিন্তু বাংলাদেশের সব সাকসেস, মোস্টলি সাকসেস দেখবেন সাকিব তামিম, মুশফিক, মাশরাফি এদের মধ্যে ডিপেন্ডেন্ট। আমরা কিন্তু এর মধ্যে কিন্তু অনেক প্লেয়ার, সৌম্য আপনি যেটা বললেন, সৌম্য কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে থেকে ডেবু হয়েছে, ওইখান থেকে কিন্তু 4 বছর পার হয়ে গেছে, আরেকটা ওয়ার্ল্ড কাপ চলে আসছে। সেম ওয়েতে লিটনরা কিন্তু অনেক ম্যাচ খেলে ফেলেছে, সাব্বির অনেক ম্যাচ খেলে ফেলেছে, এর মধ্যে নাসির এসেছে, অনেক প্লেয়ার, মিঠুন খেলছে, অনেক ইয়াং ক্রিকেটার কিন্তু নিজেদেরকে কেউই কিন্তু ওইভাবে অ্যাস্টাবলিশ করতে পারেনি, যেটা সাকিব তামিম কিন্তু একটা সার্টেন পিরিয়ড পরেই কিন্তু নিজেদেরকে অ্যাস্টাবলিশ করে ফেলেছে এবং টিমের মেজর রোল প্লেয়ার, এবং টিমের কন্ট্রিবিউশনটা ওদের এমন ছিল যে ম্যাচ উইনিংয়ে কন্ট্রিবিউশন করেছিল। আমার মনে হয় এই প্লেয়ারগুলি রান করছে 30, 40, 50, হয়তো বা ট্যালেন্ট আছে ওটা বুঝতে পারছি, কিন্তু টিমের প্রতি যে কন্ট্রিবিউশন বা নিজেকে অ্যাস্টাবলিশ করা, টিমের অ্যাঙ্কার প্লেয়ার হিসেবে রোল প্লে করা, এই জায়গাটা আমাদের জন্য সবচেয়ে মাইনাস পয়েন্ট। আমার মনে হয় এই জায়গাটা আমাদের পাইপলাইন, সবসময় বলে আসছি, পাইপলাইনটা আরও অনেক বেশি গুরুত্ব দিতে হবে। যেটা বলেন 30, 40 কেন, এই হ্যাবিটটা কোথা তৈরি হবে? আপনি যখন লঙ্গার ভার্সনে যখন একটা প্লেয়ার যখন 150, 130, 140, 200 করবে, তখন দেখবেন হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওইটা কনভার্ট হবে 100, 70, 80 এরকম কনভার্ট হবে। আপনি যদি আপনি ডোমেস্টিক ক্রিকেটে, ফার্স্ট ক্রিকেটে যদি আপনি রান করেন 70, 80, এটা কোনো মতেই কনভার্ট করতে পারবেন না ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ওইখানে আরও বেশি স্ট্রাগল করবেন। এই জায়গাগুলি আমাদের ইম্পর্টেন্ট। আমার মনে হয় এই প্লেয়ারগুলি মনে সৌম্যর প্রতি আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট, অনেক সুযোগও দেওয়া হয়েছে সৌম্যর, কিন্তু এখন এইটার প্রতিদান দেওয়ার সময় আসছে। কিন্তু আমরা হয়তো ওয়ান ডে ক্রিকেটের সৌম্যর পারফরমেন্সটাও ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ, সব কিছু মিলিয়ে আমরা বলবো আমাদের কিন্তু একটা খুব ক্রুশিয়াল টাইম যাচ্ছে। এই প্রিপারেশনগুলি নিউজিল্যান্ডের কন্ডিশনটার সাথেও কিন্তু আমরা যেখানে ওয়ার্ল্ড কাপ খেলতে যাব, ওই কন্ডিশনটা একটা সিমিলারিটি আছে। আমার এই পারফরমেন্সগুলি, আমার মনে হয় টিম ম্যাচ না জিতলেও এই কনফিডেন্সগুলি প্লেয়ারদের বিল্ড আপ করার এখানে সুযোগ আছে। আর একটা টেস্ট আছে এখানে, যতটুকু পারে আমাদের এই ব্যাটসম্যানগুলি, এই লিটন, মিথুন, এদের কিন্তু এই সুযোগগুলি আছে নিজেদের কনফিডেন্সটা বিল্ড আপ করা, যেটা আমাদের টিমের জন্য কাজে লাগবে। রুমি ভাই, আপনার কাছে আসি একটু। সানোয়ার ভাই যেটা বলছিলেন যে আমাদের অভ্যাসটা নেই, আমাদের একটা অভ্যাসের সমস্যা রয়েছে। আসলেই আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই, তারাও একটা সময় খারাপ সময় পার করেছে, এরপরও তাদের বেশ কিছু প্লেয়ার এখন বের হয়ে এসেছে যাদের উপর ভরসা করা যায়। আসলেই বাংলাদেশের ভরসার জায়গাটা এখনো পর্যন্ত তৈরি হচ্ছে না। আপনার কাছে কি মনে হচ্ছে যে শ্রীলঙ্কা পারছে, ইন্ডিয়া পারছে, ইভেন অস্ট্রেলিয়ার দিকেও যদি আমরা তাকাই, তাদেরও কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু ভরসার জায়গা রয়েছে, যাদের উপর বিপদের সময় ভরসা করা যায় যে না, সেই ম্যাচটা বের করে আনতে পারে। আমাদের কি সেই জায়গাগুলো রয়েছে? সেই জায়গাগুলো খুব ডিফিকাল্ট, কারণ এই মুহূর্তে যদি কম্পেয়ার করি যে শ্রীলঙ্কার সঙ্গে বা ইন্ডিয়ার সঙ্গে, অন্য যে কোনো দেশের সঙ্গে, তাহলে বলতে হবে যে আমাদের ওই বেসিক জিনিসটা সবসময় প্রবলেম রয়ে যাচ্ছে। দ্যাট ইজ, আমরা প্রথম থেকেই একটা জিনিস আমার এখন পর্যন্ত গুরুত্ব আসেনি, আসবে হয়তো ভবিষ্যতে, এখন পর্যন্ত গুরুত্ব আসেনি, কিন্তু ওয়ার্ল্ড কাপের দিকে তাকিয়ে কিন্তু আগে করা উচিত ছিল। সেটা হচ্ছে ডোমেস্টিক ক্রিকেট। শ্রীলঙ্কার ডোমেস্টিক ক্রিকেট কিন্তু অনেক স্ট্রং, ইন্ডিয়ান ডোমেস্টিক ক্রিকেট অনেক স্ট্রং। আমি সেদিন মেয়েদের ক্রিকেট দেখলাম, ইন্ডিয়ান মেয়েদের ক্রিকেট, ওরা যেরকম স্ট্রং, আর যেরকম 5, 6টা, 7টা, 8টা ক্যামেরা নিয়ে মাঠে যায়, আমি তো দেখে অবাক হয়ে গেলাম। আমার তো সেই সিচুয়েশন এখনো হয়নি, কিন্তু এখন হচ্ছে। কিন্তু এই জিনিসটা কবে হবে আমার চিন্তা হলো সেটা, এবং এটা যদি গোড়ার থেকে না হয়, টেকনিক্যাল সাইড নিয়ে আমরা যদি তৈরি না হই, তাহলে তো আমরা এগোতে পারবো না, আমরা তো সমানে পিছাবো। কিন্তু আমাদের এই যে মুহূর্ত যে যাচ্ছে, যেটা আমরা অনেকটা এগিয়ে এসেছি, অনেকটা ডেভেলপ করেছি, কিন্তু এক জায়গায় আটকে যাচ্ছি বারবার। সেটা হলো এই যে বলে যেটা, যে আমাদের হচ্ছে না, আমরা চেষ্টা করে হচ্ছে না, আমরা আটকে যাচ্ছি। তার কারণ হলো বেসিক ডোমেস্টিক ক্রিকেট। এবং বেসিক ডোমেস্টিক ক্রিকেট শ্রীলঙ্কা, ইন্ডিয়াতে অনেক স্ট্রং। ওরা যে খেলাগুলো খেলে, সেই যেই পিচে খেলে, সেই যে কন্ডিশনে খেলে, সেই কন্ডিশনটা অনেকটা খাপ খাইয়ে নেওয়ার মতো অবস্থা। ইন্ডিয়াতেও যে অবস্থা করে, ওরা মাঝে মাঝে ফাস্ট পিচ তৈরি করেছে, যে একটা জায়গায় শুনলাম, এবং সেখানে ওরা প্র্যাকটিসও করে। বিশেষ করে অস্ট্রেলিয়া যাওয়ার আগে, বিশেষ করে অস্ট্রেলিয়াতে বাউন্সি পিচ, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা 2 জায়গায় যাওয়ার আগে ওরা প্র্যাকটিস করে, পাকিস্তানিরাও প্র্যাকটিস করে। সেই জিনিসটা আমাদের হচ্ছে না। আমাদের যদি ওই জিনিসটা হয়, এবং ওখানে যদি রেগুলার আমরা প্লেয়াররা যদি খেলে, আমি একবারে 200% বলতে পারবো, যদি ওইভাবে প্র্যাকটিস করি, তাহলে আমাদেরকে কেউ আটকাতে পারবে না। আমাদের প্লেয়ারের হাতে স্ট্রোক আছে, শুধু অভ্যাস করাটা আমরা যদি পারি। আমরা 40 বছর আগে আমি ক্রিকেট খেলেছি, তখন আমরা ম্যাটে ক্রিকেট খেলতাম। আমি তো মনে হচ্ছে এখনও আমাকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, আমি ওই বলগুলো ঠেকাতে পারবো, আমাকে আউট করতে পারবে না, কিন্তু যদি 2 দিন প্র্যাকটিস করি। কথা বলছি, কারণ আমার অভ্যস্ত আছে। কিন্তু এই অভ্যস্ত যেটা, সেটা আমাদের নেই, একেবারে নেই। সাউথ আফ্রিকায় গিয়ে আমরা কিন্তু একই কাণ্ড হয়েছে আমাদের। সাউথ আফ্রিকা আমরা দাঁড়াতে পারিনি, একটাই কারণ, সে বাউন্সি বলগুলো আমরা ধরতেই পারিনি। এবার যদি আমরা 2-1টা একটু বেটার করেছি, আমরা মানে তামিম আর লেফট হ্যান্ড ব্যাটসম্যান, ওরা বল নামিয়ে খেলেছে, দেখলাম বাউন্স করতে, হুক করতে গিয়ে বা পুল করতে গিয়ে নামিয়ে খেলেছে। এই জিনিসটা কিন্তু ভালো হয়েছে আমাদের। কিন্তু সেটা হলো অনেকগুলো খেলার পরে ওই জায়গায় গিয়ে
ওই জায়গায় গিয়ে আমরা অভ্যস্ত হয়েছি, কিন্তু ওই জায়গায় গিয়ে অভ্যস্ত হলে হবে না, আমাদের এখানে বসে অভ্যস্ত হতে হবে। এখানে বসে আমরা যদি মেন্টালি প্রিপেয়ার থাকি, জি। কনফিডেন্স দিয়ে থাকে, তাহলে ওইখানে গেলে তো আমরা অটোমেটিকলি ভালো খেলবো, এটা তো স্বাভাবিক কথা। একটা সময় বোধহয় ইন্ডিয়ান ক্রিকেটের কথা যদি আমরা মনে করি, একটা জি, সময় আমরা ছিল- আসবো বিষয়টা নিয়ে। আমাদের একটা বিরতির সময় হয়েছে। খেলা নিয়ে খেলায় সময় হলো একটা বিরতির, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত খেলা নিয়ে খেলায়, সাথে আছি খালিদ জামিল। আলোচনা করছিলাম বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজের ভবিষ্যৎ নিয়ে। সানোয়ার ভাই, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট এবং ইন্ডিয়ার ঘরোয়া ক্রিকেট নিয়ে আপনি কিছু বলছিলেন। যে জিনিসটা বলতে চাইলাম, একটা সময় ছিল কিন্তু আমরা যদি বিগত বেশ কিছু বছর আগে যখন ছিল, যে ইন্ডিয়ান ক্রিকেটে কিন্তু একটা সময় এরকম স্ট্রাগল করতো, যেটা হয়তো হোমে ওরা এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করতো, স্পিনের উপর ডিপেন্ড করে ওরা কিন্তু উইকেট করতো এবং সাকসেসও পেত। অ্যাওয়েতে যে সবসময় স্ট্রাগল করতো। সাডেনলি যখন ওরা চিন্তা করেছে না, যদি আমাদের অ্যাওয়েতে সাকসেস পেতে হয়, আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, উইকেট চেঞ্জ করতে হবে, মেন্টালিটি চেঞ্জ করতে হবে, এবং মানে সব কিছু ওইভাবে প্রিপেয়ার করি। কিন্তু ওরা কিন্তু যখন থেকে ওই প্রিপারেশন শুরু করলো, ডোমেস্টিকের উইকেট ইমপ্রুভ করলো এবং অ্যাওয়েতে যা পারফর্ম ভালো করা শুরু করলো। এবং ওরা ফাস্ট বলার, যদি মেইন প্রবলেম ছিল ফাস্ট বলার, একটা সময় ছিল কপিল দেব বা শ্রীনাথের পর ওই ধরনের কোনো ফাস্ট বলার কিন্তু ছিল না। এখন দেখেন ইন্ডিয়ানে 140-145 বোলিং করা আপনি 20টা বলার পাবেন, বিকজ ওরা কিন্তু ওইভাবে প্রপার প্ল্যান, লং টাইম প্ল্যান করে কিন্তু এমআরএফ ক্যাম্প করেছে, উইকেট ইমপ্রুভ করেছে, এর মাধ্যমে কিন্তু ওরা ইমপ্রুভ করেছে। এখন ইন্ডিয়ান ক্রিকেট নো ডাউট যে আনপ্যারালাল অল ক্রিকেটের সাথে। সেম ওয়েতে আপনি শ্রীলঙ্কার কথা বলছিলেন, শ্রীলঙ্কা দেখেন, শ্রীলঙ্কার কিন্তু ডোমেস্টিক ক্রিকেট যেই স্ট্রাকচার, আমাদের ডোমেস্টিক আকাশ পাতাল ডিফারেন্স। ওদের বিশেষ করে স্কুল ক্রিকেট যেইভাবে অর্গানাইজ, আমরা জানি শ্রীলঙ্কা মাঝখানে অনেক বেশি স্ট্রাগল করেছে, জয়াবর্ধনা, দিলশান ওরা যাওয়ার পরে, সাঙ্গাকারা যাওয়ার পরে খুব টাফ টাইম পার করেছে। তারপরে কিন্তু ওরা আবার কিন্তু একটা ভালো স্টেজে চলে এসেছে, বিকজ ওদের যে স্ট্রাকচার পাইপলাইন, প্রপার প্ল্যান, লং টাইম প্ল্যান করে কিন্তু ওরা আগাচ্ছে। এটা সেম ওয়েতে আমাদেরও কিন্তু অপরচুনিটি আছে, আমাদের ট্যালেন্ট আছে, আমাদের কিন্তু যদি লং টাইম প্ল্যান, শুধু আমরা যদি ন্যাশনাল টিমের কথা চিন্তা না করি, আমাদের কিন্তু রুট লেভেলের কথা চিন্তা করতে হবে। ন্যাশনাল টিমে 5 বছর পরে কে সার্ভ করবে, 10 বছর পরে কে সার্ভ করবে, ওই প্লেয়ারগুলি তৈরি করতে হবে আমাদের, ওইটা রুট লেভেলে তৈরি করতে হবে, অনেক কিছু ডোমেস্টিক স্ট্রাকচারে চেঞ্জ করতে হবে। ডেফিনেটলি আমাদের অপরচুনিটি আছে, ক্রিকেটের প্রতি ভালোবাসা আছে, সবার এই স্পোর্টসের প্রতি সমর্থন আছে। ডেফিনেটলি এটা যদি প্রপারলি প্ল্যান করি, ডেফিনেটলি আমরা ইমপ্রুভ করার সুযোগ আছে। জি, রুমি ভাই, ঘরোয়া ক্রিকেটের কথা বলছিলেন, আসলে আমাদের ইমপ্রুভ করার জায়গাগুলো আসলে কোথায়? ঘরোয়া ক্রিকেটের কথাই যদি আমরা বলি, যেহেতু সেটাই পাইপলাইন, ওই জায়গা ছাড়া আসলে প্লেয়ার পাওয়ার আর কোনো উপায় নেই। সেক্ষেত্রে কোন কোন জায়গাগুলো, ল্যাকিংসগুলো আমাদেরকে কাটিয়ে ওঠার প্রয়োজন রয়েছে এই মুহূর্তে? স্ট্রাকচার তৈরি করতে গেলে, যেমন বিল্ডিং এর স্ট্রাকচার তৈরি করতে যেমন ভিত মজবুত হতে হবে, তেমনি আমাদের স্ট্রাকচার তৈরি করতে গেলে কিন্তু ওই ভিত মজবুত হতে হবে। সেই স্ট্রাকচার কোনটা? স্ট্রাকচার হচ্ছে দুই রকম, একটা হচ্ছে আমাদের ক্রিকেটের স্ট্রাকচার, আর একটা হচ্ছে যারা সাপোর্টিং যারা পিপল, তাদের স্ট্রাকচার ঠিক রাখতে হবে। এবং তাদের মধ্যে হচ্ছে ওই চিন্তা আসতে হবে যে আমি কি করছি, আমাকে এই টিমকে, আমাদের বাংলাদেশ টিমকে ন্যাশনাল একটা লেভেল, এমন একটা স্ট্যান্ডার্ড করব যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে যেতে পারবো আমরা, সেরকম চিন্তা করে আমাদের এগোতে হবে এবং সেরকম মন দিয়ে করতে হবে। এমনি জাস্ট খাপ ছাড়া ভাবে করলে হবে না। আমরা এই মুহূর্তে মোটামুটি ভালোই আছি ঠিক বলবো, বাট অ্যাট দ্য সেম টাইম আরও একটু জোর দিতে হবে, আর একটু পুশ করতে হবে, যাতে করে আমাদের যেটা আমরা আলাপ করছিলাম, সানোয়ার যেটা বললো যে আমরা ফাস্ট উইকেট কেন তৈরি করি না। ফাস্ট উইকেট তৈরি করি যদি রেগুলার খেলতে থাকি। এবং ফাস্ট উইকেট আমি কালকেও দেখলাম, কালকে না পরশুদিন ইন্ডিয়াতে ওরা খেলছে, দেখলাম ওই পেসার যারা, দেখলাম দুর্দান্ত অরুণ বরুণ একটা বোলার আছে, ও কিন্তু টেস্ট খেলতো, কিন্তু সে এখন যেখানে খেলছে নিচের লেভেলে খেলছে, কিন্তু জোরে বল করছে, এবং তার সঙ্গে আরেকটা বোলার আছে, সেও জোরে বল করছে, এবং সবাই খেলছে আরামে, 4 ছক্কা মেরে দিচ্ছে। তার কারণ কি? আগে কিন্তু কয়েক বছর আগে কিন্তু পারতো না সেটা, কিন্তু এখন পারছে। তার কারণ যে রেগুলার ওই ন্যাশনাল টিমের ওই লেভেল, যেটা ওই ন্যাশনাল টিমের লেভেলটা ওরা ধরে ফেলছে ওই লোকাল খেলাগুলোতেও, ওরা ওদের স্ট্যান্ডার্ডও বেড়ে যাচ্ছে। তা আমাদের কিন্তু সেটা হচ্ছে না বলবো না, আমাদেরও হচ্ছে, আমাদের স্লো হচ্ছে, একটু স্লো, কিন্তু আরেকটু পুশ করতে হবে। আরেকটু পুশ করলে আমরা খুব কুইকলি ওই লেভেলে যেতে পারবো, যেটা শ্রীলঙ্কা, ইন্ডিয়া, অন্য টিম অস্ট্রেলিয়া ওরা যেমন করেছে। কিন্তু সেটা করতে গেলে আমাদের সবাই মিলে ট্রাই করতে হবে। আমাদের অফিসিয়াল যারা, তারা তো সবারই চিন্তা যে আমরা সবাই ভালো করবো, সবাই চাচ্ছে, কিন্তু আমি বলবো না যে চাচ্ছে না, চাচ্ছে। ক্রিকেট বোর্ডের সাথে আমাদের ডিস্ট্রিক্টগুলি, স্পোর্টসগুলি, আমরা কিন্তু একটা সময় কিন্তু আমরা ডিস্ট্রিক্ট, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট থেকে আসছি, আকরাম বাইরা চিটাগং থেকে আসছে, সবাই কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে একটা সময় অনেক প্লেয়ার আসছিল। ডিস্ট্রিক্টের ক্রিকেটগুলি কীভাবে হচ্ছে, আর নট অনলি ক্রিকেট বোর্ড সব কিছু ফলো করা হয়তো সম্ভব না ক্রিকেট বোর্ডের পক্ষে। ডিস্ট্রিক্টগুলিতে যারা, আমাদের কিন্তু অনেক বোর্ড ডাইরেক্টরের কিন্তু ডিস্ট্রিক্টগুলির ডিভিশনগুলির সাথে রিলেটেড, ওরা দেখতে হবে খুলনায় কেন প্রপারলি ক্রিকেট হচ্ছে না, কোন উইকেটে ক্রিকেট হচ্ছে, ময়মনসিংহে কেন প্রপারলি ক্রিকেট হচ্ছে না, সিলেটে কেন হচ্ছে না প্রপারলি, বা চিটাগং কেন প্রপার ক্রিকেট হচ্ছে না। এই জায়গাগুলি ইম্পর্টেন্ট, এবং কোন জায়গায় কোন স্ট্যান্ডার্ডে ক্রিকেট হচ্ছে, এই জায়গাগুলি ইমপ্রুভ না করলে আমরা এখানে একটা ব্যাপার আমি বলে রাখি, সেটা হলো ক্লাব ক্রিকেট, ঢাকা ক্লাব ক্রিকেট, আমাদের একটা ক্লাবে কোনো প্র্যাকটিস ফ্যাসিলিটিস নাই, মানে পাকার উইকেটে প্র্যাকটিস করি। আপনি কিভাবে আশা করেন যে একটা ছেলে, এখন এই আমরা টেস্ট প্লেইং কান্ট্রি, 20 বছর হয়ে গেছে প্রায়, একটা পাকার উইকেটে প্র্যাকটিস করে আসে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে, তো অ্যাডজাস্ট করে। এখানে একটা ব্যাপার আছে, সেটা আমি যদিও বোর্ডের পক্ষে হয়ে গেলেও আমি বলতে চাই এই কারণে
যে আমাদের ওই যে স্ট্রাকচার তৈরি করতে গিয়ে যেরকম অফিসিয়াল দরকার, যেরকম লোক বল দরকার, সেরকম লোক বলের ঘাটতি রয়েছে আমাদের অনেক। যেমন খুলনায় আমরা ক্রিকেট খেলছি, সব জায়গায় কিন্তু সাংঘাতিক পপুলার। খুলনা, সিলেট, যশোর আমি নিয়ে গেছি, টাঙ্গাইল, যেখানে একসময় সাংঘাতিক ক্রিকেট হতো, কিন্তু এখন ক্রিকেট হচ্ছে না। তার কারণ হলো ওইখানে আমাদের যেতে হবে, আমাদের পার্সোনালি যেতে হবে এবং আমাদের লোক বল দিতে হবে। লোক বল দিয়ে ওখানে একটা স্ট্রাকচার তৈরি করতে হবে, একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। যেমন খুলনার মতো জায়গাতে খেলা উচিত। খুলনার মতো জায়গাতে অনেকগুলো প্লেয়ারই আছে খুলনার, কিন্তু লোকাল লিগ হচ্ছে না, সিলেটে লোকাল লিগ হচ্ছে না। এইগুলো যদি আমরা গিয়ার আপ করতে পারি তাহলে কিন্তু আমরা অটোমেটিক্যালি ওখান থেকে প্লেয়ার অটোমেটিক্যালি আসবে। অবশ্যই এর সাথে আমি আপনি যোগ করতে চাই, এটা কারা করবে? অবশ্যই ক্রিকেট বোর্ড মেইন আমাদের কর্তা, কারা করবে? তো এটা প্রপার প্ল্যান। আমরা কেন আমরা হাবিবুল বাশারকে সিলেক্টর থেকে আমরা যদি যে ব্যাটিং অ্যাডভাইজার হিসেবে খুলনার অঞ্চলে দেই, পাইলটকে রাজশাহী এলাকায় দেই, এই ধরনের যদি অপরচুনিটি, এইটা পরিবেশ ক্রিয়েট না করি, আমাদের এত টেস্ট প্লেয়ার যারা বের হয়ে গেছে ওরা কেন ক্রিকেটের সাথে কোচিংয়ের সাথে রিলেটেড নাই? এই জায়গাগুলি ক্রিকেট বোর্ডকে চিন্তা করতে হবে। আমাদের এই যে এক্সপার্ট 50টা টেস্ট, জি আমরা শেষ করব, আমাদের সময় প্রায় শেষের দিকে, আমরা শেষ করব। আবারও একটু হ্যামিল্টন টেস্টের কথা বলেই শেষ করতে চাই। এই টেস্টটা শুরুর আগেই পিচের কিউরেটর বলে দিয়েছিলেন যে উইকেটটা হবে ব্যাটসম্যানদের, যদি বোলাররা সুবিধা পেতে পারে সেটা শুধুমাত্র বোলারদের ক্ষেত্রে। আসলে তারপরেও নতুন বোলারদের নিয়ে আমরা কেন নামলাম? না, বোলারদের অ্যাডভান্টেজ এই উইকেটে থাকবে না। দেখেন এর কন্ডিশনটা কোন টাইমে খেলা হয়। নিজের আরো 2 মাস আগে যখন খেলা হয়েছে তখন কিন্তু উইকেটে অ্যাডভান্টেজ ছিল, একটা টাইম ফ্যাক্টর থাকে। আপনি যখন ইংল্যান্ডে যখন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিলাম লাস্ট, তখন কিন্তু ট্রু ব্যাটিং উইকেট ছিল। আবার সেম ওয়েতে ইংল্যান্ডে এখন যখন খেলা হচ্ছে বা মার্চে এপ্রিলে যখন খেলা হবে তখন কিন্তু উইকেটে ময়েশ্চার থাকবে, হেল্প থাকবে, সুইং থাকবে। এটা একটা ব্যাপার, কিউরেটার আগেই বলেছিল উইকেট হেল্প থাকবে। কিন্তু এইখানে ধরেন আবার যত হেল্পই থাকবে, আপনার অ্যাবিলিটি একটা বড় ব্যাপার। যেমন এই শর্ট বল হ্যান্ডেল করা, যেটা বলছিলাম, যে এইখানে আমাদের ব্যাটসম্যানদের অ্যাবিলিটির একটা বড় প্রশ্ন কিন্তু সবসময় আমরা দেখে আসছি। আমাদের বোলাররা কিন্তু আমাদের নতুন বল, আপনি বলছিলেন যে ফাস্ট বোলার কেন নিয়ে রাখলাম, এই উইকেটে আমাদের স্পিনাররা তো আরো হেল্পলেস। আমাদের নতুন ফাস্ট বোলার নিয়ে নামলাম আমরা। আমাদের কিন্তু মুস্তাফিজ, আমরা জানি মুস্তাফিজ ওয়ান অফ দ্য বেস্ট বোলার, ওর কিছু ইনজুরি সমস্যা আছে, যেটা কিন্তু আমাদের হাতে আসলে চিন্তা করি আমাদের হাতে অপশনই আসলে ছিল কম। জি, বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করতে চাই আজকের খেলা নিয়ে খেলা। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।